আমরা যে ব্যাপারটা নিয়ে এখানে আজকে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ইউরোপের যে এম্বাসিগুলো আছে সেগুলো আমরা বাংলাদেশে চাচ্ছি এই জন্য যে বাংলাদেশে যারা ভিসা প্রত্যাশী আছে ইউরোপের বিভিন্ন দেশের, তারা শুধুমাত্র ইন্ডিয়ানদের দাদাগিরির জন্য, ইন্ডিয়ানদের মন মর্জির কারণে এম্বাসি ফেস করতে পারছি না আমরা। দেখেন যে এই যে এই মানুষগুলো যারা বাংলাদেশ থেকে ইউরোপ বিভিন্ন দেশে যেতে চায়, আপনারা জানেন, যেহেতু আপনার মিডিয়া কর্মী সবাই আপনারা জানেন যে বাংলাদেশের বাংলাদেশের জন্য ইউরোপের যে এম্বাসিগুলো আছে সেগুলো সব হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডিয়াতে। এখন সবচেয়ে বড় যে শ্রম বাজার যেমন রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, তারপর ওইখানে হচ্ছে নর্থ মেসেডোনিয়া, লিথুনিয়া, তার পর্তুগাল, সব হচ্ছে ইন্ডিয়াতে। আমাদেরকে বাধ্য হয়ে ইন্ডিয়া যাওয়া লাগে। তো আমরা পারমিট পাচ্ছি, আমরা হচ্ছে কোম্পানির ডকুমেন্ট নিয়ে আসছি, সবকিছু করতে পারতেছি, বাট আমাদেরকে ইন্ডিয়ানদের ইচ্ছার উপর থাকতে হচ্ছে। তারা ইচ্ছা করলে আমাদেরকে ভিসা দিবে, আদারওয়াইজ দিবে না। তার মানে আমাদের ভিসা বোর্ডও তাদের ইচ্ছাধীন হয়ে রইল। ব্যাপারটা তো এটাই। এটা হলো প্রথম ক্লজ। দ্বিতীয় সমস্যা হচ্ছে তারা এই যে মানুষগুলি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাচ্ছে, প্রত্যেকে নিয়ার অ্যাবাউট 1 লাখ 1.5 লাখ টাকা করে খরচ হচ্ছে আসা যাওয়ায়, কিন্তু তারা যে যাত্রী হিসেবে সম্মান পাওয়ার কথা সেটা পাচ্ছে না। তাদেরকে বর্ডারে তাদের সাথে বাজে ব্যবহার করা হচ্ছে, ইমিগ্রেশনে তাদের সাথে বাজে ব্যবহার করছে, ইন্ডিয়ান ইমিগ্রেশন সাইডে। প্লাস হচ্ছে অনেক ক্ষেত্রে তাদেরকে বর্ডার থেকে কোনো কারণ ছাড়াই ফেরত দেওয়া হচ্ছে। আবার আসার সময় যদি দেখতেছি পাসপোর্টের ভিসা আছে, ডাবল এন্ট্রি ভিসা তো দিচ্ছে না, তো বাধ্য অনেক ক্ষেত্রে টুরিস্ট ভিসা নিয়েও আমাদের যেতে হচ্ছে। তো সেখানে খারাপ ব্যবহার করতেছে আমাদের সাথে। তো আমাদের চাওয়াটা এই জায়গাটায় আসলে যে আমরা যদি ইউরোপিয়ান এম্বাসিগুলো না হোক, অ্যাটলিস্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, যেটা ক্রোয়েশিয়ারটা এবং লিথুনিয়ারটা নেপালে আছে, এরকম যদি সেন্টারটা আমরা বাংলাদেশে পাই, আমাদের দেশের মানুষের এই ভোগান্তিটা চলে যায় এবং আমরা ভিসার ক্ষেত্রে ইন্ডিয়ান দাদাগিরি থেকে বেরোয় চলে আসতে পারি। কারণ আমরা অনেক দিক থেকে স্বাধীন হয়ে গেছি, এখনো কিছু জায়গায় আমরা আটকানো, যেমন পানির জায়গায়, ইউরোপের এই জায়গাটায় আমরা আটকানো। তো আমরা যদি এটা করতে পারি, এটা আমাদের হাতে আছে। কারণ ডক্টর ইউনূস উনি সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য। আপনারা দেখছেন এর আগে যে দুবাইতে ওনার একবার রিকোয়েস্টে 57 জন মানে কয়েদি বাংলাদেশি যারা এই আন্দোলনকে সমর্থন জানাতে গিয়ে আটক হয়েছিলেন, তারা কিন্তু মুক্ত হয়ে গেছেন। আপনারা জানেন যে দুবাই রাজতান্ত্রিক দেশ, ওইখানে এত সহজে সাজা মওকুফ হয় না। কিন্তু ওনার একটা রিকোয়েস্ট হয়েছে, ইতালির এম্বাসিতে 20,000 পাসপোর্ট জমা, ওনার একটা রিকোয়েস্টে পাসপোর্ট ডেলিভারি শুরু হয়ে গেছে। তো আমার বিশ্বাস উনি যদি বাংলাদেশে উনি চায়, উনি যদি একটু সাপোর্টিভ হয় আমাদের প্রতি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশে এই এম্বাসিগুলো চলে আসলে আমাদের ভোগান্তির জায়গাটা কমে যাবে, নাই হয়ে যাবে। এই যে 1-1.5 লাখ টাকা বেশি খরচ হচ্ছে ইন্ডিয়া যেতে, সেটা নাই হয়ে যাবে। সর্বোপরি ভিসা পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। তো আপনাদের মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার বিনীত নিবেদন যে স্যার আপনি চাইলে পারবেন, আপনি চাইলে পারবেন স্যার। আপনি একটু এদিকে নজর দেন, ইনশাল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। এই প্রবাসী যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, তারা ইনশাল্লাহ দেশকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে উন্নতির। কারণ তারা 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত আমার জানা মতে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে, যেটা অন্য সময় ঈদের সময় আসতো। কিন্তু এটা বিরল, মানে বিরল বলতে আগে কখনো হয়ই নাই যে এই পরিমাণ রেমিটেন্স ঈদ ছাড়া নর্মাল টাইমে আসা, যেটা হয়েছে এবার। তা আপনি যদি একটু নজর দেন, এই এম্বাসিগুলো বাংলাদেশে চলে আসে, আমার দেশ ঘুরে দাঁড়াবে। এবং ভবিষ্যতে যারা যাবে, এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়, এখানে এখনো অনেক ছেলে পেলে আছে যারা এম্বাসি ফেস করার জন্য সার্টিফিকেট লিগালাইজ করতে আসছে। এদেরও অনেকটা ইন্ডিয়া যেতে হবে, নেপালে যেতে হবে। কিন্তু এগুলো তো আমাদের দেশে থাকতো, এদের বয়স এমনিতেই কম, যে কোনো কিছু হচ্ছে তারা ভয় পায়, এই ভয়টাও থাকতো না, ভিসা 100% তারা নিয়ে চলে আসতে পারতো। তো আমাদের চাওয়া এইটাই আপনার মাধ্যমে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি চাইলে সব সম্ভব। উনি যদি একটু রিকোয়েস্ট করেন, এম্বাসিগুলো বাংলাদেশে আসলে আমার দেশ বাড়বে, দেশের অর্থনীতি উন্নত হবে এবং রেমিটেন্স বাড়বে।